হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। শনিবার সকাল এখন 7টা বাজে। সকালবেলার কাজকর্মগুলো সবই হয়ে গেছে, যেমন ধরুন ওই এঁঠো বাসন নামানো, ঘর দোর ঝাঁট দেওয়া, উঠোন ঝাঁট দেওয়া, এই সমস্ত কাজগুলো সবই হয়ে গেছে। বাকি আছে কেবল এই ধোয়া মোছা করার কাজগুলো। আজকে নীলের বার, সেই জন্য ধোয়া মোছার কাজটা একটু বেশি। বাসনপত্র সবই ধুয়ে নেব সকালবেলা, সেই জন্য এই জল বারান্দাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। যে সমস্ত বাসনগুলো এখন ধোবো সেইগুলো সব এই জল বারান্দাটাই উপর করে রাখবো, সেই জন্য জল বারান্দাটা ভালো করে ধুয়ে নিলাম। সারা উঠোনটাই ধুয়ে নিতাম, কিন্তু মা বলল যে এখন সারা উঠোনটা ভেজাতে হবে না, ছেলে মেয়েগুলো পায়ে পায়ে ঘরটা কাদা করে দেবে, তো সেই জন্য আর উঠোনটা ধুলাম না। ছেলে মেয়ে এখনও ওপরতলায় ঘুমোচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে সানাই, রূপসা আর বাবা। সকাল থেকে এখনও অবধি ফ্রেশ হইনি, ভাবছি একেবারে নখটা কেটে নিয়ে আর ফ্রেশ হব, তারপর চারদিক ধোয়া মোছা যেটুকু বাকি আছে করে নিয়ে স্নান করব। আজকে তো সকালে পুজো করব না, যেহেতু আজকে স্নান না করে খেতে পাবো না, তো সেই জন্য ভাবছি একেবারে স্নান করেই পুজো করব। মায়ের তো সকাল করে ফ্রেশ হওয়া হয়ে গেছে, মায়ের কাপড় কাচা হয়ে গেছে, মা এখন মায়ের জামা কাপড়গুলো মেলছে। যারা নীলের উপোস করে, মানে আমরা যারা নীলের উপোস করি, তাদের হচ্ছে আজকে বার, মানে আমাদের যেমন আজকে বার, আর যারা শিব ঠাকুরের ভোক্তা হয় তাদের কালকে বার হয়ে গেছে। তাদের আজকে হচ্ছে ফল লোটা। সবাই এখন ফল লুটতে বেরিয়েছে, মানে সবার বাড়ি বাড়ি গিয়ে যার যার গাছে যা যা ফল আছে একটু আধটু নিয়ে আসবে, তো সেই জন্য তারা এখন ফল লুটতে বেরিয়েছে। সেটারই ঢাকের আওয়াজটা একটুখানি আপনাদের শোনালাম। আমাদের নাপিত দিদি চলে এসেছে নখ কাটা আর আলতা পরার জন্য, কিন্তু আজকে যেহেতু নারায়ণের পুজো হবে সেই জন্য আজকে আর নখটা কাটলাম না, শুধুমাত্র আলতাটাই পরে নিলাম। নাপিত দিদি জিজ্ঞাসা করছিল যে নখ কাটবে কি না, আমি বললাম যে আজকে নখ কাটবো না। তারপর মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো যে না, আজকে আর নখ কাটতে হবে না, শুধু আলতাটাই পরে নে। সেই জন্য শুধু আলতা পরে নিলাম। মাও আজকে নখ কাটেনি, আমিও আজকে নখ কাটলাম না। আর আমার দিদি যেহেতু নারায়ণের ব্রতটা করে এইটা, আর আজকে যেটা সেটা হচ্ছে আমার এখানের মায়ের নাম, সেই জন্য নামটা আমি বলতে পারছি না, তো সেই জন্য আমার বড়দিও করে, তো সেই জন্য আমার বড়দি কালকেই নখটা কেটে নিয়েছে আর আজকে স্নান করবে। আমার আলতা পরা প্রায় হয়েই এসেছে, আমার হয়ে যাওয়ার পর মা বসবে আলতা পরতে। অন্য বছর আমাদের এই যে নাপিত দিদি ঘুম থেকে উঠিনি তার আগেই চলে আসে আলতা পরতে। অনেক সময় এমনও হয়েছে আমার হয়তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, মায়ের আর দিদিভাইয়ের আলতা পরা হয়ে গেছে, এরকমও হয়েছে অনেকবার। তবে এবছর আর সেটা হয়নি। এবছর নাপিত দিদি একদম সকালে আসেনি, ও অন্য যেসব ঘরগুলোতে আলতা পরায় নখ কাটে সেই সব ঘরগুলো সেরে নিয়ে তারপর আমাদের বাড়ি এসেছে। সেই জন্য আমাদেরও সকালবেলার মোটামুটি কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা এখন আলতা পরছি। এইদিকে চলে এসেছে আমাদের রূপসা, সানাই আর বাবা, আর লিপসা গিয়ে ওদের ব্যাগগুলো নিয়ে এলো। বাবা গত কয়েকদিন দাদার বাড়িতে ছিল, এখন গাজনে এখানে এলো। আমার আলতা পরা হয়ে গেছে, এখন মা আলতা পরে নিচ্ছে। আগে যখন দিদিভাই এখানে ছিল, আমি, মা আর দিদিভাই তিনজনেই আলতা পরতাম। তবে এখন তো দিদিভাই নেই, দিদিভাই সেখানে, মানে দিদিভাই যেখানে আছে ওখানে দিদিভাই নখ কেটে আলতা পরে নেবে, আর আমরা এখন এখানে আলতা পরে নিলাম। আলতা পরার পর পাগুলো কি সুন্দর লাগছে দেখুন। তবে পাগুলো ভেজা ছিল, সেই জন্য আলতাটা একটুখানি মাখামাখি হয়ে গেছে। আলতা পরতে আমার ভীষণ ভালো লাগে, তবে ইদানিং বড্ড পাগুলো ফেটে যায়, সেই জন্য আলতাটা একটু কম পরি। সবাই বলে বেশি আলতা পরলে নাকি গোড়ালি ফেটে যায়, তো সেই জন্য এখন ততটা আলতা আর পরি না, অনেক দিন পর পর পরি।
এখন আমি আলতা পড়া হয়ে গেছে, এখন আমি ছেলে মেয়েদের মুড়ি দিয়ে দিচ্ছি। 4 ছেলে মেয়েকে আজকে একসঙ্গে মুড়ি দিচ্ছি অনেক দিন পর। আমাদের বড় মেয়ে মানে হচ্ছে রূপসা, সে তো কলকাতায় এখন পড়াশোনার জন্য ভর্তি হয়েছে, তো সেই জন্য এখন 4 ভাই বোনকে একসঙ্গে পাওয়াই যায় না। অনেক দিন পর আজকে 4 ভাই বোনকে একসঙ্গে পেয়েছি। 4 জনের মধ্যে একজনের মানে আমার ছেলের, ওকে জিজ্ঞাসা করলাম যে মুড়ি মেখে দেবো কি না, ও বললো যে মাখতে হবে না। সবাইকেই জিজ্ঞাসা করতে গিয়েছিলাম যে মুড়ি মেখে দেবো কি না সেটা জিজ্ঞাসা করার জন্য, আমার ছেলে বলল মাখতে হবে না, আমি মেখে নেব। আর বাকি 3 জন বললো যে আমাদের মুড়িগুলো মেখে দাও। তো সেই জন্য ওদের মুড়িগুলো আমি মেখে দিয়েছি। তারপর দিয়ে দিলাম বেগুনি আর শশা, তারপর ওদের আমি খাবারটা দিয়ে দিলাম। ওদের খাবারটা দিয়ে আমি রান্নাঘরটা ভালো করে ধুয়ে মুছিয়ে নিলাম, গ্যাসটাও ধুয়ে নিয়েছি, সারা রান্নাঘরটাও ধুয়ে নিয়েছি। আর তারপর আমি স্নান করে নিয়েছি। ধোয়া বাসনগুলো বাইরে থেকে প্রথমে নিয়ে এলাম, তারপর পাম্পটা চালিয়ে 1 বালতি জল ভরে নিলাম। মা তো সবজিগুলো কেটে রেখেছিল, সেই সবজিগুলো আমি স্নান করে আরও একবার ধুয়ে নিলাম। এদিকে মা দোকান গিয়েছিল আর মায়ের সঙ্গে ছেলেরাও গিয়েছিল। বড় 2টো স্প্রাইটের বোতল নিয়ে এসে ফ্রিজে রাখা হলো গাজনে খাওয়ার জন্য। আর তার সঙ্গে এই যে ছোট একটা করে থামস আপ নিয়ে এসেছে, সেটাই এখন ভাগ করে দিচ্ছি। দুটো নিয়ে এসেছে, একটা খাবে 2 বোন আর একটা খাবে 2 ভাই। 2 ভাইকে যে 2 বোনকে ভাগ করে দিতে হয়নি, তবে 2 ভাইকে যেটা দিলাম সেটা ভাগ করে দিলাম, আর সেটা থেকে বাবাকে একটুখানি দিয়েছিলাম। এবার আমি চুল থেকে গামছাটা খুলে নিচ্ছি, কারণ চুলটা এরপর যদি আমি না একটুখানি খুলে নিই তাহলে মাথাটা শুকনো হবে না। তো সেই জন্য চুলটা আমি খুলে নিয়ে ভালো করে মুছে নিচ্ছি যাতে শুকনো হয়ে যায়। তবে রান্নাঘরে চুলটা নিয়ে বেশি নাড়াচাড়া করব না, তাহলে আবার খাবারে চুল হয়ে যাবে। প্রতিদিন যে শিলটায় আপনারা আমাকে বাঁটতে দেখেন, আজকে সেই শিলটাতে বাঁটবো না। আজকে একটা ছোট্ট মতো আমাদের শিল আছে, আর একটা সেইটাতে বাঁটবো। যখন আমরা কোনো বার উপোস করি তখন ওই শিলটাতে খাই না, এই যে নিরামিষ আর একটা শিল আছে ওইটাতেই বাঁটি। মশলার ডাব্বাটা কালকে ধুয়েছি, কিন্তু যেহেতু রাত্রে রান্না করেছি সেহেতু আজকে ওইটা আর নেব না। একটা অন্য থালাতে টেম্পোরারি আর একটা মশলার ডাব্বা করেছি। সমস্ত ছোট ছোট বাটিগুলোতে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু নিয়ে এসেছি, আর একটা কাপে করে তেল নিয়ে এসেছি। আজকে যেহেতু নিরামিষ রান্না বান্না হবে, সেই জন্য আজকে মুগের ডাল রান্না করব। মুগের ডালটা ভালো করে ভেজে নিয়েছি, এবার কুকারে সেদ্ধ করে নেব। মুগের ডালটা আমরা ধুয়ে শুকনো করে রাখি, তবে কি হয় যখন ডালটা রান্না করি তখন তেলে ভাজতে সুবিধে হয়। আর মুগ ডাল যদি একটু ভালো করে তেলে বা ঘিয়ে না ভাজা হয় তো খেতে ভালো লাগে না। আমরা যেহেতু ঘি খাই না, মানে আমি আর আমার মেয়ে, সেই জন্য ঘি দিয়ে ভাজি না, তবে তেল দিয়ে ভেজে নিই। একদিকে ডালটা সিটি দিতে দিয়েছি আর একদিকে আলুটা ভেজে নিচ্ছি। নুন হলুদ সব কিছু দিয়ে আলুটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজতে দিয়ে আমি এইদিকে পোস্তটা ভিজিয়ে নিচ্ছি। পোস্তটা কিছুক্ষণ ভিজলে বাটাটা ভালো হয়। পোস্তটা ভালো করে অল্প জল দিয়ে শিলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি পোস্তর সঙ্গে বাটবো না, আগে পোস্তটা ভালো করে বেটে নেব, তারপর যখন বাটাটা একদম শেষ হয়ে যাবে একদম শেষ বেলায় লঙ্কা 2টো আমি বেটে নেব। একবারের আলু ভাজাটা ভাজা হয়ে গেল, এবার দ্বিতীয়বারের আলু ভাজাটা দিয়ে দিলাম। আলু ভাজাটা ওইদিকে হচ্ছে, এইদিকে ডালটাও সিটি পড়া হয়ে গেছে, তখন আমি এইদিকে পোস্তটা বসিয়ে দিচ্ছি। আমি যখনই রান্না করি 2টো কড়াইতে রান্না করি, কারণ ওই একটা কড়াইতে একটার পর একটা করার মতো আমার ধৈর্য ধরে না। আর অতক্ষণ রান্নাঘরে থাকবোই বা কেন, যখন আমার একসঙ্গে হয়ে যাবে। তো এই যে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর আমি পোস্তটা বসিয়ে দিলাম। ওইদিকে আলু ভাজাটা নামিয়ে নিয়ে আমি তেলটা অল্প কমিয়ে করলা ভাজাটা দিয়ে দিলাম। তেলটা প্রথমে আলু ভাজার থেকে কমিয়ে দিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে আরও একটু তেল লাগবে, তো সেই জন্য তেলটা আরও ঘুরে দিয়ে দিলাম। পরে আরও 1-2বার তেল দিয়েছি, আস্তে আস্তে বলতে গেলে পুরো তেলটাই লেগে গেছে করলা ভাজাটায়। পুরো তেলটায় যখন করলা ভাজায় লেগে গেল, তখন আমি মনে মনে ভাবছিলাম যে আলু ভাজা থেকে তেলটা না কমিয়ে রাখলেই ভালো হতো, পুরো তেলটাতে করলাটা দিয়ে দিলে ভালো হতো। কিন্তু সে আর কি করা যাবে, প্রথম অবস্থায় তো আর আন্দাজ হয়নি, সেই জন্য একটু একটু করে দিয়েই ভাজলাম।
করলা ভাজাটায় ঢাকা দিয়ে দিলাম। এইদিকে আলুটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঝিঙে আর লাউ ডাঁটা দিয়ে দিলাম। লাউ ডাঁটা দিয়ে ঝিঙে দিয়ে আর আলু দিয়ে পোস্ত হবে। একটুখানি নুন দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা রেখে দেব। মাঝখানে একটুখানি জল দিয়েছিলাম, তারপর পোস্ত দিয়ে নাড়াচাড়া করে পোস্ত রান্নাটা কমপ্লিট করে নিলাম। এদিকে ডালটাও হয়ে গেছে আর ওইদিকে করলা ভাজা আলু ভাজা হয়ে গেছে। মাঝখানে মেয়ে এসে এই যে একটুখানি কেরামতি আরম্ভ করেছে, মানে আমাকে ভিডিও তুলেছে আর কি। এই যে আমের চাটনি করেছি, ইঁচড়ের তরকারি করেছি, যেটা একদমই ভিডিওর মধ্যে রান্নাটা দেখানো হয়নি। ইঁচড়ের রান্না করেছি। আর এই যে আলু ভাজা, করলা ভাজা, মুগের ডাল আর ঝিঙে লাউ ডাঁটা আলু দিয়ে পোস্ত। বাবাকে একটু আগে আমি খাবারটা দিয়ে দিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। তারপর 4 ছেলে মেয়েকে খাবারটা দিয়ে দিলাম। ওদেরকে খাবারটা দিয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। ওর বাবা যখন এসেছে দোকান থেকে সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছে, যেগুলো দিয়ে পুজো দেওয়া হবে সেই জিনিসগুলো, কালকে সারাদিন উপোস দিয়ে আমরা যেগুলো রাত্রেবেলা খাবো সেইগুলো, ফল মিষ্টি। আবার আজকে রাত্রে মানে বারের দিনে রাত্রে আর কি লুচির সঙ্গে খাওয়া হবে বোঁদে, সে সমস্ত জিনিস নিয়ে এসেছে। আমি এখন সেইগুলো আদার করে নিচ্ছি। বেশিক্ষণ আনা হয়নি, ওই 15 মিনিটের মতো হবে। এগুলো নিয়ে এসেই ও আমাকে সবার প্রথমে বলেছে ওইগুলো আজার করে নাও, তারপর খাবার দেবে। তো সেই জন্য আমি আগে এইগুলো আজার করে নিচ্ছি, তারপর ওকে খাবার দেব। সবার প্রথমে বোঁদেগুলো আজার করে নিলাম, তারপর রসগোল্লাগুলোও আজার করে নিলাম। এবার হচ্ছে এই প্লাস্টিকটাতে ছানার জিলাপি আছে, সেইগুলো ঢেলে নিচ্ছি। একটা আমাদের স্টিলের ডেকচির মতো আছে, সবার প্রথমে সেইটাতে ঢেলেছিলাম। তারপর দেখলাম যে একটা জায়গাতে সব ছানার জিলাপিগুলো ধরবে না, সেই জন্য আর একটা বড় জায়গাতে ঢেলে নিচ্ছি। 2-3টে জায়গা করব না, কারণ ফ্রিজে অতগুলো জায়গা রাখতে একসঙ্গে অসুবিধে হবে, সেই জন্য একটা জায়গাতেই করে নিলাম। এবার ফলগুলো আজার করে নিচ্ছি, তবে এগুলো আর ফ্রিজে রাখবো না, এগুলো বাইরেই থাকবে, কারণ কলাগুলো একটুখানি বাইরে থাকলেই ভালো হবে। অল্প একটু শক্ত আছে, কালকে মনে হচ্ছে ভালোভাবে পেকে যাবে। একদিকে আছে আমাদের কালকে উপোস দিয়ে খাবার কলা আপেল, আর একদিকে আছে কালকে সকালবেলা ঠাকুরের যে পুজো হবে তার শীতল। এই যে সমস্ত জিনিসগুলো আমি আজার করে নিয়েছি। এবার এক এক করে সব ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। ফ্রিজে সবার প্রথমে দইগুলো ঢুকিয়ে দিচ্ছি, তবে দইগুলো আজকে আর খাওয়া হবে না, সব কালকে খাওয়া হবে। কালকে দিনের বেলা রাত্রিবেলা দইগুলো সব খাওয়া হবে। সবার প্রথমে আমি দই ঢুকিয়ে দিলাম, তারপর ছানার জিলাপি, তারপর রসগোল্লা সব ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম, আর ফলগুলো একদিকে রেখে দিয়েছি। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা একটুখানি বিশ্রাম নিয়েছিলাম, আর এখন হচ্ছে সন্ধেবেলা। এখন এবারে রাত্রের খাওয়া দাওয়ার সব জোগাড় চলছে। এই যে বড় কুমড়োটা, এটা আমার বাপের বাড়ি থেকে আমার কাকু পাঠিয়েছে। মা তো হাঁটু ব্যথার জন্য হাঁটু মুড়ে বসতে পারে না, সেই জন্য ঠিকমতো বল খাটিয়ে কুমড়োটা কাটতে পারছিল না। অনেকভাবে মা চেষ্টা করলো কাটার, একবার হাত দিয়ে, তারপর একবার এই যে উল্টো করে বটিটা দিয়ে, কিন্তু কুমড়োটা কিছুতেই কাটা যাচ্ছিল না। তারপর মা বললো এটা তবে ফাটিয়ে দিই। তারপর আমি বললাম যে ফাটার আগে আমাকে দাও, আমি তো আলগা ভালো করে চিপে বসতে পারবো বটিনটায় পা দিয়ে, তো আমি একবার চেষ্টা করে দেখি। তো যাই হোক, আমার চেষ্টাটা সফল হয়েছে, কুমড়োটা কাটতে পেরেছি। মা তারপর কুমড়োটা ছোটো ছোটো পিস পিস করে, মানে যেরকমভাবে আমরা রান্না করি আর কি, সবজি হিসেবে কেটে দিল। আর আমি ততক্ষণে এইদিকে পটলটা ভাজতে দিয়েছি। একদিকে পটল ভাজতে দিয়েছি আর একদিকে কুমড়োর তরকারিটা বসিয়ে নিয়েছি। একটু হিং আর 5 ফোড়ন দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়ে কুমড়োটা ভালো করে কষিয়ে নিলাম। তারপর সব কিছু মশলা দিয়ে ভালো করে আরও একবার কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম। কুমড়োর তরকারিটা ঢাকা দিয়ে আমি চলে গেছি একটু মায়ের কাছে। মাকে ময়দা, আটা, তারপর ময়েন, কালো জিরে, জোয়ান, চিনি, নুন সব কিছু দিয়ে আটাটা রেডি করে দিয়েছি। মা একদিকে আটাটা মাখছে, আর আমি আবার রান্নাঘরে এসেছি, এসে কুমড়োর তরকারিটা কমপ্লিট করে নিয়েছি। এই যে খাবার দাবার সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে, সবাইকে এখন খাবার দিয়ে দিয়েছি। সবাই একসঙ্গে কী সুন্দর বসে বসে খাচ্ছে দেখুন। এরকম একসঙ্গে বসে বসে খাওয়ার মজাই আলাদা। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের আর একটা ভিডিওতে।
প্রচণ্ড এখন কাজের চাপ চলছে, সেই জন্য ভিডিও এডিট করার একটু অসুবিধে হচ্ছে, একটু অনিয়মিত ভিডিওগুলো আসবে, তবে এক এক করে কিন্তু